তামিলকে বহু বছর আগে আমি আমেরিকার বিখ্যাত ফটোগ্রাফার অ্যান্সেল অ্যাডামসের একটা ছবি উপহার দিয়েছিলাম। জামিল তখন একটা কথা বলল, একটু মনে রাখার মতো। জামিল বলল, আমি সারা রাত জেগে খুব কষ্ট করে খুব প্রত্যুষা একটা ছবি তুলেছিলাম। তো কিছুদিন আগে সেই ছবিটি এক মহিলাকে দেখালাম। উনি বললেন, ছবিটা বেশ সুন্দর হয়েছে, আপনার ক্যামেরা তো খুব ভালো। যাই হোক, জামিলের সম্পর্কে সবাই অনেক কথা বলেছেন, আমি ওসব কিছু পুনরাবৃত্তি করতে চাই না। আমি জামিলের পরিবার সম্পর্কে কিছু বলবো, কারণ আপনারা বেশিরভাগই ও সম্পর্কে বেশি কিছু জানেন না। আমি জামিলকে ছোটবেলায় 7-8 বছর বয়স দেখেছি, কিন্তু তখন পরিচয় হয়নি। কারণ জামিলের বাবা তখন ডক্টর আব্দুল্লাহ আলমতি শরাফুদ্দিন এডুকেশন এক্সটেনশন সেন্টারের ডিরেক্টর ছিলেন। পুরো ধানমন্ডিতে ছিল। ধানমন্ডি 6 নম্বর রোড এবং 4 নম্বর রোডে আমার চাচার খালুর বাড়ি ছিল। ওখানে যখনই যেতাম তখন এডুকেশন এক্সটেনশন সেন্টারে যেতাম। ওখানে আমেরিকান স্টাইলে একটা পাঠাগার ছিল। তখন জামিল নিশ্চয়ই ওখানে অনেক ছোট বাচ্চাদের মতো এসে ঘোরাফেরা করেছে, সেভাবে নিশ্চয়ই দেখেছি। জামিল বাংলাদেশের একটি অত্যন্ত অভিজাত এবং বুদ্ধিজীবী পরিবারের সন্তান। জামিলের বাবার কথা আপনারা অনেকেই জানেন, ডক্টর আব্দুল্লাহ আলমতি শরাফুদ্দিন। আমি কি জামিলকে বলতাম, উনি বাংলাদেশের কার্ল সেগান। কারণ বিজ্ঞানের জটিল বিষয়কে সহজ করে কীভাবে সবাইকে বোঝানো মতো করে বোঝানো যায় তা নিয়ে তার অসাধারণ ক্ষমতা ছিল। এছাড়া তো কর্মজীবনে উনি শিক্ষা বিভাগের কর্ণধার ছিলেন। এবং জামিল এই ভদ্রতা কোথায় পেয়েছে, তার বাবার কাছ থেকে। অত্যন্ত ভদ্রলোক ছিলেন। আমি যখন 1971 থেকে 1973 পর্যন্ত বাংলাদেশের তখনকার সবচেয়ে প্রভাবশালী সাংবাদিক কাগজ বাংলাদেশ অবজারভারে কাজ করতাম, তখন জামিলের বাবা ডিপিআই ছিলেন। এখন যাকে ডিরেক্টর জেনারেল বলা হয়, তখন ডিপিআই বলা হতো শিক্ষা বিভাগে। শিক্ষা এবং অর্থনীতি নিয়ে প্রতিবেদন করা আমার দায়িত্ব ছিল। তখন আমি ওনাকে একবার ইন্টারভিউ করেছিলাম। তারপর থেকে আমি ফোন করলে উনি ফোন ধরতেন, আর ইন্টারভিউ করতে হতো না। জামিলের দাদা শরাফুদ্দিন সাহেবের বাবা জগন্নাথ কলেজের অধ্যক্ষ ছিলেন। 1951 সালে তখনকার পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের আমন্ত্রণে বাংলাদেশ থেকে তৎকালীন শীর্ষ শিক্ষাবিদদের একটি ডেলিগেশন পাকিস্তানে গেছিলেন। ওর নাম ছিল ইস্ট পাকিস্তান টিচার্স গুডউইল মিশন টু ওয়েস্ট পাকিস্তান। সেখানে তখনকার সবচেয়ে বড় শিক্ষাবিদ যারা ছিলেন, যেমন ডক্টর শহীদুল্লাহ, প্রফেসর শামসুল হক, যিনি তখন রাজশাহী কলেজের প্রিন্সিপাল ছিলেন। পরে উনি পাকিস্তানের শিক্ষামন্ত্রী হয়েছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। ওরাও ওই দলে ছিলেন। এবং সেই দলেও ছিলেন জামিলের দাদা শরাফুদ্দিন সাহেব। আমি জানি, কারণ আমার বাবা ওই দলের নেতৃত্ব দিয়েছিলেন। জামিলের নানা আব্দুল হাকিম সাহেব, উনিও ডিপিআই ছিলেন। অনেক বই লিখেছিলেন। একটি বই আমরা স্কুলে ছাত্র হিসাবে পড়তাম, সার্থক শিক্ষা নামে। ভালো ছাত্র হওয়ার উপদেশ ছিল সেখানে। কিন্তু ওটাই তার বড় পরিচয় নয়। আমার কাছে তার একটা বড় পরিচয় হলো, উনি অত্যন্ত তুখোড় ছাত্র ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রদের যে সর্বোচ্চ পুরস্কার কালী নারায়ণ স্কলারশিপ, ওটা উনি পেয়েছিলেন। ওটা প্রতি বছর পেতেন, ওটা কয়েক বছর পর পরই কেউ পেতেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অল্প কয়েকজন লোকই ওটা পেয়েছিলেন। যখন শতকরা 60 ভাগ নম্বর পেলে প্রথম বিভাগ দেওয়া হতো,
তখন অনার্স এবং সাবসিডিয়ারি অর্থাৎ মেজর এবং মাইনর সব সাবজেক্টে গড়ে যে 75 ভাগের বেশি নম্বর পেতেন, শুধু তারাই কালিনার স্কলারশিপ পেতেন। সুতরাং বুঝতেই পারছেন কত শক্ত। তো উনি সেই কালিনার স্কলার ছিলেন। ওই সময় অবশ্য প্রায় 80 বছর আগে আমার চাচাও ওই কালিনার স্কলারশিপ পেয়েছিলেন। যাই হোক, জামালউদ্দিন সাহেব, হাকিম সাহেব তারপরে কেমব্রিজ থেকে একটা মাস্টার ডিগ্রি নিয়েছিলেন। তারপরে তামিলের যে প্রমাতামহ অর্থাৎ জামিলের নানির যে বাবা, উনি আমাদের শিক্ষাঙ্গনে একজন ঐতিহাসিক ব্যক্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম রেজিস্ট্রার ছিলেন তিনি। শুধু তাই নয়, সবচেয়ে দীর্ঘকালীন ওই পদ তিনি অলঙ্কৃত করেছিলেন। 1921 সালে স্যার ফিলিপ হার্ডার লন্ডন ইউনিভার্সিটি ছেড়ে ঢাকা ইউনিভার্সিটিতে যোগ দেন ভাইস চ্যান্সেলর হিসেবে। উনি নাজিরউদ্দিন সাহেবকে রেজিস্ট্রার নিয়োগ করেন। খান বাহাদুরের সবাই খান বাহাদুর ছিলেন, একটা বড় কথা নয়। নাজিরউদ্দিন সাহেব প্রথম রেজিস্ট্রার এবং 1921 থেকে 1943 পর্যন্ত 1944 পর্যন্ত 23 বছর ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার ছিলেন। কিন্তু তার আরেকটি বড় পরিচয় আছে, সেটা ঐতিহাসিক। সম্ভবত 1906 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ইংরেজি সাহিত্যের MA পরীক্ষায় উনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেন। কোনো মুসলমান ছাত্র তার আগে এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। সেদিক থেকে উনি আরেকটি ইতিহাস সৃষ্টি করেছিলেন। এছাড়া জামিলদের পরিবারের আরও অনেকের অনেক কৃতিত্ব আছে। এমনকি জামিলের যাদের সাথে আত্মীয়তা করেছে, এখানে সেলিম আছে জামিলের বোনের জামাই, তার বাবাও আমাদের পারিবারিক বন্ধু ছিলেন। জামিলের নানার ছোট ভাই নুরুদ্দিন সাহেব এবং আমার চাচা দেলোয়ার হোসেন একই সময় একই বছর 1949 সালে পাকিস্তান পুলিশ সার্ভিস পরীক্ষা দিয়ে পাশ করে ওই কাজে যোগ দেন। কিন্তু ওরা দুজনই কিছুদিন পরে সরকারি পুলিশের এসপিগিরি করে চাকরি ছেড়ে অন্য পেশায় যান। নুরুদ্দিন সাহেব তখন ঢাকা ইউনিভার্সিটি যোগ দেন। উনি পরে আবার নিজের বাবার মতো রেজিস্ট্রার হন এবং বহুদিন ওই কাজে ছিলেন। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি যোগ দিই 1973 সালে, তখন নুরুদ্দিন সাহেবই আমাদের রেজিস্ট্রার ছিলেন। তো সেই জন্যই বলছি, বাংলাদেশের একটি স্বনামধন্য বিখ্যাত পরিবারের সন্তান জামিল। জামিলের বিভিন্ন ব্যক্তিগত দিক সবাই বলেছে, অনেক কিছু, ওসব কিছু বলার নেই। আমি শুধু শেষে একটা কথা বলে শেষ করব। আমরা একবার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ কারণ সব কিছু বাংলায় হচ্ছে না, নিয়ে আলোচনা করছিলাম। তখন কেউ বলছিলেন যে সব শব্দের তো বাংলা করার দরকার নেই, যেমন সিগারেটের বাংলা করার এমনি বুঝবে সবাই। তো জামিল বলছিল যে সিগারেটের বাংলা যদি করতে হয়, তাহলে দেখুন সিগারেট তামাক সহ একটা কাগজ দিয়ে মোড়ানো, তারপর ওখানে আগুন দিলে ধোঁয়া বেরোয়, তো ওটার অনুবাদ কি হবে? তো জামিল অনুবাদ করলো, সিগারেটের বাংলা হবে তাম্রপুর সম্মিলিত ধূম্র উদ্গীরণকারী অগ্নিশলাকা। না